ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জালে কি কোনো মানুষ ডুবছে নাকি? কেরে কেরে রে ওখানে? ভাতের থালা ফেলে মাঝি ঝাঁপ দিল জলে। আর তখনই ঠিক সেই মুহূর্তে শেয়াল হায়নার আর্ত চিৎকারে ভরে গেল চারিদিক। এরই মধ্যে দূরে কোথাও বিদ্যুতের ঝলকানিতে মনে হলো মাঝি কাকে যেন ধরে তুলছে নৌকোতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা কালিন্দীর নৌকা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকার নিয়মিত লেখক। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ পদক ইত্যাদি উল্লেখযোগ্য পুরস্কার। তার শখ পৃথিবীর নানা প্রান্তে একাকী ভ্রমণ ও বৌদ্ধ দর্শন চর্চা। আজকের গল্প কালিন্দীর নৌকা একটি অপ্রকাশিত গল্প, নেওয়া হয়েছে অসুরেরই শরীর বইটি থেকে। দেশ পাবলিশিং থেকে এই বইটি প্রকাশিত হবে 2025-এর বইমেলাতে। শুরু হচ্ছে কালিন্দীর নৌকা। এক একটা রাত কথা বলে, ঠিক যেমন আজ। ইছামতি কালিন্দীর মোহনায় আজ শেয়ালগুলো মুহুর্মুহু গগন বিদারী আর্তনাদে ডেকে উঠছে। কিন্তু কার জন্য? রাতের নদীতে এদিকে ওদিকে কিছু নৌকো জলে দুলছে, আর তাতে টিমটিম করছে হ্যারিকেন। দূর থেকে দেখে মনে হয় জলের মধ্যে কিছু জোনাকি নিজের খেয়ালে ভেসে বেড়াচ্ছে। আর কিছুটা গেলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ। দূরে ওয়াচ টাওয়ারের আলো মাঝে মাঝে ঘুরছে টলটলে জলের ওপর। একটা নৌকোয় এক মাঝি সবে জাল ফেলে ভাত খেতে বসেছে। হঠাৎ জলের মধ্যে ছপছপ করে কি যেন ভেসে আসার শব্দ। জালে কি কোনো মানুষ ডুবছে নাকি? কেরে কেরে রে ওখানে? ভাতের থালা ফেলে মাঝি ঝাঁপ দিল জলে। আর তখনই ঠিক সেই মুহূর্তে শেয়াল হায়নার আর্ত চিৎকারে ভরে গেল চারিদিক। এরই মধ্যে দূরে কোথাও বিদ্যুতের ঝলকানিতে মনে হলো মাঝি কাকে যেন ধরে তুলছে নৌকোতে। জায়গাটা টাকি শহর থেকে খানিকটা তফাতে। টুরিস্টদের কোলাহল বা শহরের শব্দ ঠিক এত দূর এসে পৌঁছয় না। রিসর্টের সামনে দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। আরো একটা ছোট নদী কাছেই এসে মিশেছে, তার নাম কালিন্দী। নদীর এপাশে ভারত আর ওপাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। রিসর্টের বারান্দায় বসে দেখা যায় নদীর দুপাশের কোল ঘেঁষে ভেসে যায় জেলে নৌকা। দুদেশের নৌকার ছইয়ের মাথায় টাঙানো নিজের নিজের দেশের পতাকা। নদীর দিকে তাকিয়ে বসে সারা দিন যেন কাটিয়ে দেওয়া যায়। ভোরের আলো ইছামতির জলে ছড়িয়ে পড়তেই মাছরাঙা ওড়াউড়ি শুরু করে। নদীতে ডুব দেয় পানকৌড়ির ঝাঁক। নির্জন দুপুরে চিলের ডাক যেন চারপাশের নির্জনতাকে আরো বাড়িয়ে তোলে।
বিকেল হলেই জেলে নৌকোগুলো এক এক করে এদিকে ওদিকে গিয়ে পাড়ে ভেড়ে। বেলা শেষের আলো মেখে নদীর ওপর দিয়ে উড়তে উড়তে বকের দল বাসায় ফেরে। সূর্য ডোবার পর কিছু সময়ের জন্য অবশ্য অন্ধকারে ঢেকে যায় চারপাশ। তারপর ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করে। জ্যোৎস্না বিধৌত চরাচর। নদীর তখন এক রহস্যময় সৌন্দর্য। এমনই একটা জায়গার খোঁজ করছিল অর্পণ, যেখানে কয়েকটা দিন সে নিরিবিলিতে কাটাতে পারে। বছর ঘুরতে চলেছিল, কিন্তু তার আর কলকাতা ছেড়ে বাইরে বেরোনো হচ্ছিল না। বছরের শেষ দিকে এই সময়টায় অর্পণের অফিসের কাজের চাপ একটু কমই থাকে, ছুটিও জমেছে প্রচুর। কলকাতায় 10টা 5টার অফিস করে হাঁপিয়ে উঠেছে অর্পণের ভ্রমণ পিপাসু মন। কদিন আগে অফিস ফেরতা পাড়ার রাতের আড্ডাতে নিজের ইচ্ছের কথা বলেছিল সে। নরেশও ছিল সেখানে, ছেলেবেলার বন্ধু। এখন সে প্রমোটারি করে, নানান ব্যবসায় টাকা লগ্নি করে। ধুর, আর ভালো লাগছে না রে নরেশ, দম বন্ধ হয়ে আসছে। এবার একটা ছুটি নিতেই হবে। টাকিতে ইছামতির পাড়ে একটা পুরনো রিসর্ট কিনেছি, বুঝলি। যদিও এখনো সেটা চালু করিনি, কিন্তু মেরামতি, রং করা সব করার পর ওটা চালু করব। ওই দেখো, তাহলে যাব কি করে? আরে না না, স্থানীয় একজন লোক আছে, সেই দেখাশোনা করছে। সে হয়তো বিরিয়ানি রেঁধে দিতে পারবে না, কিন্তু ভাত তরকারি রেঁধে দিতে পারবে। তাতে তোর সমস্যা না হলে ওখানে গিয়ে কয়েকটা দিন থেকে আসতে পারিস। তবে তবে ভাই, এ ব্যাপারে তোকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে তুই যেমন জায়গা খুঁজছিস, জায়গাটা একদমই তাই। নরেশের প্রস্তাব শুনে সঙ্গে সঙ্গেই তাকে হ্যাঁ বলে দিয়েছিল অর্পণ। তারপর বাকি ব্যবস্থা নরেশই করে দিয়েছে। সেই মতো গতকাল দুপুরে অর্পণ এসে পৌঁছেছে এখানে। এক রাত এখানে কাটাবার পর সে বুঝতে পারছে যে সে ঠিক যেমন জায়গা খুঁজছিল, এই জায়গাটা ঠিক তেমনই। তবে একটা ব্যাপার অর্পণকে নরেশ জানায়নি, বা জানাতে ভুলে গিয়েছিল। তা হলো, এ বাড়িতে ইলেকট্রিসিটি নেই। দীর্ঘ কয়েক বছর বাড়িটা ফাঁকা পড়ে থাকার কারণে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, অথবা কাজটা করেছে এ বাড়ির পূর্বতন মালিক। তাতে অবশ্য অর্পণের সমস্যা হচ্ছে না। শীত পড়ে গেছে, তাই ফ্যান চালাবার প্রশ্ন নেই। দুটো মোবাইল ফোনেই ফুল চার্জ আছে, পাওয়ার ব্যাংকও সাথে এনেছে সে। শহর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এখানে একলা থাকতে এসেছে সে। কাজেই ফোনে কারোর সঙ্গে বেশি কথা বলার প্রশ্নই নেই। কেয়ারটেকার গোছের প্রৌঢ় লোকটা একটা লণ্ঠনের ব্যবস্থা করে দিয়েছে। তাছাড়া রাত নামলেই বাইরে ফটফটে জ্যোৎস্না, তবে আলো বাড়িটার ভেতরও খানিকটা প্রবেশ করে। কাজেই এ ব্যাপারেও অর্পণের এখনো পর্যন্ত কোনো অসুবিধে হচ্ছে না। যে লোকটা এই রিসর্ট বা বাড়িটার দেখভালের দায়িত্বে আছে, তার নাম চণ্ডীদাস। পেশায় সে ধীবর, অর্থাৎ জেলের কাজ করত এক সময়, এখনো প্রয়োজন বোধে করে। রিসর্টের হাতাতেই তার ছিট বেড়া দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া ঘর, আর তার সামনে একটা দাওয়া বা উঁচু মাটির উঠোন আছে। এই বাড়ি তৈরি হবার অনেক আগে থেকেই নাকি সে এখানে থাকে। ও জায়গাটা নাকি তার নিজস্ব জমি। এসব কথা চণ্ডীদাসই তাকে জানিয়েছে। অর্পণ এখানে আসার পর চণ্ডীদাসের সঙ্গে কথা বলার জন্য যখন তার দাওয়ায় উঠেছিল, তখন খোলা দরজার ভেতর দিয়ে তার ঘরের ভেতর ফুট চারেক উঁচু একটা কালো পাথরের মূর্তি দেখতে পেয়েছিল, নারী মূর্তি। অর্পণ কৌতূহলী হয়ে মূর্তিটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করায় সে জানিয়েছে, কিছু বছর আগে এক রাতে কালিন্দির মোহনাতে আমার জালে উঠে এসেছিল মূর্তিটা। আসলে নদী যা দেয়
তা ফিরিয়ে দেওয়া কি ঠিক বাবু? আপনি বলেন। তাই ঘরেই এনে রেখেছি। এই জায়গায় আসার আগে জায়গাটা সম্পর্কে ইন্টারনেটে দেখেছিল অর্পণ। একসময় 400 বছর আগে এই অঞ্চল 12 ভূঁইয়ার অন্যতম মহারাজ প্রতাপাদিত্যর রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। সে সময় এই অঞ্চলে বেশ কিছু মন্দির ইত্যাদি ছিল, যা আজ হারিয়ে গেছে মহাকাল আর নদীর গর্ভে। নদী থেকে তুলে আনা ওই মূর্তি হয়তোবা সেকালেরই কোনো স্মৃতিচিহ্ন হবে। মূর্তিটা দেখে তেমনই অনুমান হয়েছে অর্পণের। প্রৌঢ় চণ্ডীদাসকে দেখে সহজ সরল লোক বলেই মনে হয়েছে অর্পণের। পরনে ধুতি, খালি গা, আর তার গামছাটা কখনো কাঁধে বা কোমরে থাকে। কথা বলার সময় মৃদু হাসি লেগে থাকে তার ঠোঁটে। বেশ অনেকক্ষণ আগেই সন্ধে নেমেছে। আকাশে চাঁদও উঠতে শুরু করেছে। তার আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে নদীর বুকে, ইছামতি আর কালিন্দী মোহনার নির্জন নদী তটে। সূর্যাস্তের পর কিছু সময়ের জন্য ঘরের ভেতর ঢুকেছিল অর্পণ। তারপর আবার শালমুড়ি দিয়ে সেই বাইরের বারান্দায় এসে বসেছে। চাঁদ যত ওপরে উঠছে, চারপাশে রাত্রির শোভা তত বাড়ছে। ইতিমধ্যে দাওয়ায় উনুন জ্বালিয়ে রাতের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে চণ্ডীদাস। গতকালের মতোই রাত 8টার মধ্যেই রান্না সারা হয়ে যাবে তার। তারপর সে খাবার দিয়ে যাবে অর্পণকে। খাওয়া সেরে সে বিছানায় শুয়ে পড়বে। 3 রাত এখানে কাটাবে বলে স্থির করে এসেছে অর্পণ। দেখতে দেখতে 2 রাত কেটে যাবে। ইছামতি আর কালিন্দীর মোহনার দিকে তাকিয়ে বসেছিল অর্পণ। হঠাৎ তার চোখে পড়ল সেদিক থেকে একটা কালো বিন্দু যেন এগিয়ে আসছে রিসর্টের দিকে। অর্পণ ভালো করে তাকিয়ে বুঝতে পারল সেটা একটা নৌকা। নদীর মাঝে সীমান্ত আছে বলে সূর্য ডোবার পর এখানকার নদীতে নৌকা চলাচলের নিয়ম নেই বলে অর্পণ শুনেছে। তবে ওটা কার নৌকা? বিএসএফ এর। সে তাকিয়ে রইল নৌকাটার দিকে। কিন্তু নৌকাটা পাড়ের কাছাকাছি আসতেই অর্পণ চিনতে পারল সেটাকে। ছই দেওয়া নৌকাটা তো রিসর্টের সামনেই নদীর পাড়ে বাঁধা থাকে। রিসর্ট বা চণ্ডীদাসের নৌকা বলেই অনুমান অর্পণের। সূর্যাস্তের আগেও সেখানেই ছিল। তারপর যে সেটা সেখানে ছিল না তা খেয়াল করেনি অর্পণ। নৌকা এসে যেখানে সে থাকে সেখানেই ভিড়ল। নৌকা থেকে লাফিয়ে নামলো একটা মেয়ে বা বউ। নৌকার কাছিটা পাড়ের খোঁটায় বেঁধে সে সোজা উঠে এলো রিসর্টের দিকে। তার শাড়ির আঁচলের আড়ালে হাতে ধরা আছে কিছু একটা। রিসর্টের বারান্দার কিছুটা তফাৎ দিয়ে সে এগোলো চণ্ডীদাসের ঘরের দিকে। তার পায়ের মলের রিনি রিনি শব্দ কানে এলো অর্পণের। সেই নারী সোজা গিয়ে উঠে পড়ল দাওয়াতে। তারপর চণ্ডীদাসের হাতে একটা মাছ তুলে দিল। চণ্ডীদাস যেখানে রান্না করছে সেখানে একটা লণ্ঠনও জ্বলছে। সেই আলোয় অর্পণ দেখল ওটা একটা শোল মাছ। সেই নারী এরপর একটু তফাতে গিয়ে চণ্ডীদাসের ঘরের দরজা আগলে উবু হয়ে বসল। কাঠের আগুনে মাটির উনুনে হাঁড়িতে ভাত ফুটছে। সেই আগুনের আভা এসে পড়ছে মেয়েটার মুখে। হ্যাঁ, সে একজন যুবতী মেয়ে। কেও কোথা থেকে এলো? অর্পণ তো গতকাল বা সারা দিন দেখেনি তাকে। মেয়েটা সম্পর্কে মৃদু কৌতূহল সৃষ্টি হলো অর্পণের মনে। চণ্ডীদাস এরপর একটা বঁটি নিয়ে মাছ কাটতে বসল, আর মেয়েটাও উবু হয়ে বসে থুতনিতে চিবুক রেখে কথা বলতে লাগলো চণ্ডীদাসের সঙ্গে। যদিও এতটা তফাৎ থেকে ওদের কথাবার্তা কানে এলো না অর্পণের। কিছুক্ষণ কৌতূহলী ভাবে দেখার পর অর্পণ আবার মন দিল চন্দ্রালোকিত রাতের শোভা উপভোগ করার জন্য।
নদীর দিকে তাকিয়ে গুনগুন করে উঠল সে। একসময় মাছ রান্নার গন্ধ নাকে এসে লাগলো তার। আরো বেশ কিছুক্ষণ পর চণ্ডীদাসের ঘরের দিক থেকে বাসনের মৃদু শব্দ ভেসে আসায় অর্পণ সেদিকে তাকাল। দাওয়া ছেড়ে রাতের খাবার নিয়ে নামছে চণ্ডীদাস। তবে মেয়েটা আর দাওয়ায় নেই, ঘরে ঢুকে গেছে বা দাওয়া থেকে অন্য কোথাও চলে গেছে। চণ্ডীদাস রিসর্টের বারান্দাতে উঠে এলো। তারপর অর্পণের ঘরে ঢুকে টেবিলের ওপর খাবার সাজিয়ে রাখতে শুরু করলো। ভাত আর ধোঁয়া ওঠা গরম মাছের ঝোল। অর্পণও ঘরে ঢুকে তার পাশে দাঁড়াল। চণ্ডীদাস বলল, নদীর টাটকা শোল মাছ খেয়ে দেখুন, একেবারে মাংসের মতো স্বাদ লাগবে। অর্পণের কথাটা শুনে মনে পড়ে গেল মেয়েটার কথা। আচ্ছা, ওই মেয়েটা কে যে মাছ এনে দিল তোমাকে? চণ্ডীদাস বলল, ওর নাম কালিন্দী, আমার মেয়ে, আমার কাছেই থাকে। মেয়েটা কি করে ইত্যাদি জানার ইচ্ছা থাকলেও যুবতী মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিলে চণ্ডীদাস অন্য কিছু মনে করতে পারে ভেবে অর্পণ আর তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করল না। খাবার সাজানো হয়ে গেলে চণ্ডীদাস বলল, বাবু, কালকেও এখানে থাকবেন তো? তাহলে বাজারে গিয়ে দেশি মুরগি কিনে আনতে পারি। হ্যাঁ, কালকের দিনটাও থাকবো, পরশু ফিরবো। আরো কয়েকটা দিন এখানে থেকে যেতে পারলে ভালোই হতো, বুঝলে। কিন্তু ওই 4 দিনের ছুটি নিয়ে এসেছি। খুব সুন্দর এই জায়গাটা তোমাদের, বুঝলে। বিশেষত চাঁদের আলোতে মোহনার দিকটা অপূর্ব লাগে। মনে হয় চাঁদের আলোতে ওই জায়গাটা যদি একবার দেখে আসা যেত। আপনি চাইলে কাল রাতে সে ব্যবস্থা করতে পারি। কে নিয়ে যাবে, তুমি? চণ্ডীদাস অর্পণকে কিছুটা অবাক করে দিয়ে বলল, আমি নয়, কালিন্দী। আপনি চাইলে অবশ্য আমি সঙ্গে যেতে পারি, তবে কালিন্দী আপনাকে একলা ঘুরিয়ে আনতে পারবে। আচ্ছা, রাতে নৌকো নামালে বিএসএফ এসে নৌকো ধরবে না? কালিন্দীর নৌকা ওরা চেনে, আপনার সমস্যা হবে না। অর্পণ সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত জানাতে পারল না চণ্ডীদাসকে। সে ঘর ছেড়ে তার নিজের দাওয়াতে ধোয়ার জন্য রওনা হল। শোল মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে অর্পণ ভাবল, চাঁদনি রাতে মোহনায় নৌকা বিহারের ব্যাপারটা নিশ্চয়ই বেশ ভালোই হবে। চণ্ডীদাস তো বললই যে ভয়ের কোনো ব্যাপার নেই। খাওয়া শেষ হওয়ার পর হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করে অর্পণ বিছানায় শুতে যাচ্ছিল। ঠিক সেই সময় ফোন বেজে উঠল, নরেশের ফোন। অর্পণ ফোন ধরার পর তার জায়গাটা কেমন লাগছে, কোনো অসুবিধে হচ্ছে নাকি ইত্যাদি জেনে নেওয়ার পর নরেশ বলল, হ্যালো, হ্যাঁ শোন, কাল 3 জন ছেলে ওখানে যাবে কলকাতা থেকে। ওখানে 1 রাত থাকবে। আমি তাদের চিনি না, তবে আমার এক চেনা লোকের পরিচিত তারা। ওরা সেখানে গেলে আমার পকেটে 2 পয়সা আসবে আর কি। তাছাড়া লোকমুখে রিসর্ট যে আবার চালু হতে চলেছে তার প্রচারও হবে। আশা করি তোর কোনো অসুবিধে হবে না। ওরা ওদের মতো থাকবে, তুই তোর মতো থাকবি। আরে না না, আমার এত অসুবিধের কি আছে? আর তোর পয়সা আয় হবে, সেটা তো ভালো ব্যাপার। তবে আমার থেকেও কিছু নিতে হবে কিন্তু। আর সে পরে দেখা যাবে। তবে ওরা যে যাচ্ছে ও ব্যাপারটা কাল ভোরে চণ্ডীদাসকে একটু জানিয়ে দিস। ও হ্যাঁ, পরশু সকালে আমি ওখানে যাব। রিসর্টের ব্যাপারে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে কথা বলার দরকার আছে। বিকেলে ফেরার জন্য রওনা হব। তোকে আর কষ্ট করে ট্রেনে চেপে ফিরতে হবে না, আমার গাড়িতেই ফিরিস। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, রাখছি রে। আচ্ছা আচ্ছা। অর্পণ সম্মতি জানালো নরেশের প্রস্তাবে। নরেশ ফোন রাখার পর অর্পণ শুয়ে পড়ল। ভোরের আলো ফুটল ইছামতির বুকে। অর্পণ বারান্দাতে এসে বসল। কিছুক্ষণের মধ্যেই চা বিস্কুট নিয়ে হাজির হলো চণ্ডীদাস। ইতিমধ্যেই অর্পণ তাকে চণ্ডীদা বলে সম্বোধন করতে শুরু করেছে। সে মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে চণ্ডীদার হাতে ধরিয়ে দিয়ে বলল, চণ্ডীদা, আজ তবে দেশি মুরগির ঝোল ভাত করো, বুঝলে। এই নাও
এত টাকা তো লাগবে না বাবু? আরে আমি একলা খাবো কেন? তোমার মেয়ে আর তোমার জন্য রেঁধো, আর বাকি যে টাকাটা বাঁচবে সেটাও তোমার কাছেই রেখে দিও, কেমন? সে কথাটা বলার পর চণ্ডীদাসের মুখ দেখে মনে হলো লোকটা বেশ খুশি হয়েছে। অর্পণ এরপর চণ্ডীদাসকে গতকাল নরেশের বলা কথাগুলো জানিয়ে দিল, অর্থাৎ 3 জন গেস্ট আসতে চলেছে। টাকা নিয়ে চণ্ডীদাস চলে গেল। কিছুক্ষণের মধ্যে সে আবার এসে 2টো ডিম সেদ্ধ দিয়ে গেল। এটাই এখানকার প্রাতরাশ। রিসর্টটা ভালো করে চালু হলে নরেশ রান্নার লোক নিয়োগ করবে। তখন সে গেস্টদের ফরমায়েশ মতো সকালের খাবার থেকে রাতের খাবারের ব্যবস্থা সব করবে। অর্পণকে ব্রেকফাস্ট দিয়ে চণ্ডীদাস বেরিয়ে গেল বাজার করতে। তারপর সে ফিরে এলো ঘণ্টাখানেকের মধ্যেই, হাতে ঝোলানো একটা কালো দিশি মোরগ। অর্পণকে মোরগটা তুলে ধরে দেখালো সে। দাওয়ায় পৌঁছে বঁটি ইত্যাদি জিনিস আর মোরগটা নিয়ে তার কুঁড়ে ঘরের পেছন দিকে চলে গেল সেটাকে কাটবার জন্য। বেলা প্রায় 9টা বাজে। একটা ভ্যান রিক্সা এসে থামলো রিসর্টের সামনের রাস্তায়। 3 জন লোক নামলো তার থেকে। লোক অর্থাৎ যুবক, তাদের পরনে জিন্স টি শার্ট। অর্পণ দেখে বুঝতে পারল ওরাই তারা যাদের আসবার কথা জানিয়েছিল নরেশ। রিসর্টের বারান্দার সামনে এসে অর্পণকে বারান্দায় বসে থাকতে দেখে তাদের মধ্যে একজন এগিয়ে এলো। নমস্কার, আমি তমাল, ও নন্দ, আর ও হলো পিন্টু। নরেশ দা আপনার কথা বললো, আপনি এখানে থাকছেন, তা জায়গাটা কেমন? অর্পণ লক্ষ্য করলো লোকটা গুটখা খেতে খেতে কথা বলে। ভালোই, আমার তো বেশ লাগছে, তবে আপনাদের ভালো নাও লাগতে পারে। এই আপনার কাছে লাইটার আছে? আমি তো সিগারেট খাই না। ও আচ্ছা। মাল? অর্পণ এবার একটু বিরক্তই হলো। না, খাই না। পেছন থেকে একজন তমালকে ডাকে। কিরে আয় রে, যাচ্ছিস কেন? আসছি, দাঁড়া। এই দাদা বলছি, এখানে ওই কেয়ারটেকার নেই? অর্পণ কথা না বাড়িয়ে ইশারায় দেখিয়ে দিল চণ্ডীদাসের ঘরটা। তমাল ও বাকিরা এগুলো ঘরটার দিকে। ঘরের কাছাকাছি পৌঁছে নন্দ হাঁক দিতে শুরু করলো। কেয়ারটেকার, ও কেয়ারটেকার! হাঁক শুনে চণ্ডীদাস তার কুঁড়ে ঘরের পেছন থেকে বেরিয়ে এলো। নমস্কার বাবুরা, নমস্কার নমস্কার নমস্কার। তমাল বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বলল, হ্যাঁ, বলছি ঘরটা খুলে দিতে হবে তো, আমরা থাকবো, কলকাতা থেকে আসছি। রিসর্টের বারান্দা লাগোয়া 4টে ঘর আছে নদীর দিকে মুখ করে। দুপাশে 2টো সিঁড়িও আছে বারান্দায় ওঠার জন্য। একটা সিঁড়ির মুখে অর্পণের ঘর। চণ্ডীদাস তাদের নিয়ে অন্যদিকে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে গেল। তারপর তাদের জন্য বারান্দার অন্য প্রান্তের ঘর খুলে দিল। ঘরটা দেখার পর তারা 3 জন বাইরে বেরিয়ে এলো। সানগ্লাস পরা পিন্টু চণ্ডীদাসকে জিজ্ঞেস করল, তুই রাঁধতে পারিস? হ্যাঁ, বিরিয়ানি পারিস? যুবকের বলা তুই শব্দটা অর্পণের কানে বাজল। চণ্ডীদাস তার বাবার বয়সী হবে। চণ্ডীদাস জবাব দিল, ওসব রান্না পারি না বাবু। ডাল ভাত মাছ মাংসের ঝোল রাঁধতে পারি, পয়সা দিলি বাজার থেকে কিনে এনে রান্না করে দেব। কথাটা শুনে তমাল থুক করে গুটখার পিক ফেলে বলল, বিরিয়ানি রাখতে জানিস না? সে আবার কেমন ব্যাপার? এই তাহলে মাংসই রাঁধিস বেশ ঝাল টাল দিয়ে। হ্যাঁ, তার রেঁধে দেব। আমি তো আসলে রান্নার লোক নই। এ রিসর্টে নতুন মালিক বলেছেন, তাই বাড়িটা দেখাশোনা করছি। এই শোন, এখানে মালের দোকান কোথায় রে, যেখানে একটু ওই বিলিতি মদ ফদ পাওয়া যায়? টাকি বাজারে যাবো। আরে কাছাকাছি কোথাও মদ পাওয়া যায় না? এসব টুরিস্ট স্পটে তো অনেকেই ব্ল্যাকে মদ বিক্রি করে, ফোন করলে মদ নিতে পারবে না? চণ্ডীদাস চুপ করে রইল। কি রে বল? অমন লোক আমার চেনা নেই বাবু।
এ তো দেখছি ধর্মপুত্র যুধিষ্ঠির রে। নন্দ আর পিন্টু হেসে উঠল তমালের কথা শুনে। ওরা তারপর কিছু টাকা চণ্ডীদাসকে দিল মাংস কেনার জন্য। টাকা নিয়ে চণ্ডীদাস আবারও রওনা হলো বাজারের দিকে। তিন মূর্তি ঘরে ঢুকে খানিকক্ষণ রইল। তারপর তারাও রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়ল সম্ভবত তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। বারান্দায় একলা বসে রইল অর্পণ। তমাল, নন্দ ও পিন্টুকে দেখে, তাদের আচরণ কথাবার্তা শুনে অর্পণের অনুমান হলো তারা নিছকই ফুর্তি করতে এসেছে এখানে। 10টা নাগাদ ঘরে ঢুকে প্রয়োজনীয় কিছু কাজকর্ম, স্নান ইত্যাদি সেরে নিল অর্পণ। তারপর বেলা 11টা নাগাদ সে যখন বারান্দাতে এসে বসল, ততক্ষণে চণ্ডীদাস তার দাওয়ায় বসে রান্নার কাজ শুরু করেছে। তার দাওয়া সংলগ্ন ঘরের দরজাটা বন্ধ, হয়তোবা মেয়েটা ঘরেই আছে। অর্পণ বাইরে এসে বসার কিছুক্ষণের মধ্যেই আবার ভ্যান রিক্সা চেপে সেই 3 যুবক ফিরে এল। রিক্সা থেকে নেমে তারা নদীর পাড়ে যেখানে নৌকাটা রাখা আছে সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে রিসর্টের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে দুজনের হাতে 2টো পলিথিনের ব্যাগ। জিনিসপত্র কেনাকাটা করে ফিরেছে তারা। বারান্দাতে উঠে আসার আগে ঘরের দাওয়াতে চণ্ডীদাসকে দেখে একটু দাঁড়ালো তারা। তমাল বলে ছেলেটি তাকে প্রশ্ন করল, বলছি নৌকাটা কার? আমাদেরকে একটু নদীতে ঘোরাতে নিয়ে যাওয়া যাবে? ও নৌকা আমার নয় বাবু, আর একটু এগোলে একটা ঘাট আছে, সেখানে গেলে নদীতে বেড়াবার জন্য নৌকা পাবেন। জবাব শুনে 3 যুবক আর কিছু বলল না। বারান্দার অন্য প্রান্তে সিঁড়ি দিয়ে তারা ওপরে উঠে এল। চণ্ডীদাসের জবাব শুনে অর্পণের মনে হলো কোনো কারণবশত চণ্ডীদাস তাদের নৌকা ভ্রমণে নিয়ে যেতে রাজি নয়। অর্পণকে তো সে নিজেই প্রস্তাব দিয়েছিল নৌকা ভ্রমণের জন্য। রিসর্টে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই সেই 3 মূর্তি বারান্দার অপর প্রান্তে চেয়ার টেবিলে মদের বোতল, গ্লাস, খাবারের প্যাকেট ইত্যাদি নিয়ে বসে পড়ল। মদ্যপান শুরু করল তারা। অর্পণ নদীর দিকে তাকিয়ে নৌকা চলাচল দেখতে লাগলেও মাঝে মাঝে বারান্দার অপর প্রান্ত থেকে টুকরো টুকরো কথা তার কানে আসতে লাগলো। চটুল ইয়ার্কি বা আদি রসাত্মক কথাবার্তা। অর্পণের খুব একটা রুচিশীল বলে মনে হলো না যুবকদের। সময় এগিয়ে চলল, আর সময়ের সঙ্গে সঙ্গে পানীয়র প্রভাবেই মনে হয় তাদের গলার শব্দ আরো বাড়তে লাগলো। চারপাশের নিস্তব্ধ সুন্দর পরিবেশ যেন ক্ষুণ্ণ হতে লাগলো তাতে। অর্পণ ব্যাপারটাতে কিছুটা অস্বস্তি বোধ করলেও তাদেরকে কিছুই বলার নেই তার। রিসর্টে আজকাল লোকে এইসব করতেই আসে। এই চল তো ওই মালটাকে জিজ্ঞেস করি, এখানে থাকবো অথচ নিরামিষ থাকবো, তা হয় নাকি? হ্যাঁ, এই তো গুরু জ্বলে উঠেছে, চল 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 চল। যেমন কথা তেমনি কাজ। তমাল ও নন্দ চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে এগিয়ে এসে দাঁড়ালো অর্পণের সামনে। গুটখার পিক ফেলে অর্পণের উদ্দেশ্যে ছোপ ধরা দাঁত বার করে হেসে তমাল বলল, নমস্কার দাদা। সব ঠিক তো? বলছি আমরা কলকাতা থেকে এসেছি, আপনিও কি ওখান থেকেই নাকি? হ্যাঁ, কলকাতা থেকেই। ও, তো কবে এসেছেন? 2 দিন আগে এসেছি, কালই ফিরে যাব। এক সেকেন্ড না, বলছি আপনি যখন 2 দিন আগে এসেছেন তখন নিশ্চয়ই এই জায়গা সম্পর্কে ভালোই জানেন, তো এখানে কি সব কিছু পাওয়া যায়? সব কিছু মানে কি বলতে চাইছেন? বাবা, সব কিছু মানে আজকাল রিসর্টে যে জিনিস পাওয়া যায় তার কথা বলছি। আপনি ঠিক কি জিনিসের কথা বলছেন? তমালের নেশাটা মনে হয় ইতিমধ্যেই একটু বেশি হয়েছে। তার পা মৃদু মৃদু টলছে। সেই অবস্থাতেই সে বলল, আরে আমি বলছি জিনিস মানে হলো মেয়ে, লড়কি। এখানে পাওয়া যায় কিনা জানেন?
মদের নেশার কারণেই হয়তো সংকোচহীনভাবে প্রশ্নটা করল তমা। তার দিকে তাকিয়ে অর্পণ একটু চুপ করে থেকে উত্তর দিল, আমার জানা নেই। যুবক দুজন যেন ভীষণ হতাশ হলো অর্পণের উত্তর শুনে। অর্পণের পর নদীর দিকে মুখ ফেরালো। তমাল আর নন্দ বোধহয় বুঝতে পারল তাদের সঙ্গে অর্পণ কথা বলতে আগ্রহী নয়। এরপর তারাও আর কোনো কথা না বলে নিজেদের জায়গায় ফিরে গিয়ে মদ্যপান করতে লাগল। বেলা 1টা নাগাদ অর্পণের খাবার নিয়ে বারান্দায় উঠে এলো চণ্ডীদাস। ওপাশের কথাবার্তা তখন কিছুটা স্থিমিত হয়ে এসেছে। মদ খেয়ে ঢুলতে শুরু করেছে তারা। চণ্ডীদাসের পেছন পেছনই ঘরে ঢুকলো অর্পণ। সে যখন টেবিলে মাংসের বাটি সাজিয়ে রাখছে তখন অর্পণ জিজ্ঞেস করল, চণ্ডীদা, তোমাদের নিজেদের খাবারের মাংস রেখেছো তো? হ্যাঁ বাবু, অনেকদিন পর মাংস খাবো। মাংস তো কিনে খাওয়া হয় না আমাদের, আপনি দিলেন তাই খাবো। সরল মানুষের সরল স্বীকারোক্তি। খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল অর্পণ। দুপুরে ঘুম আসে না তার। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো কটা দিন তার এই সুন্দর পরিবেশে কিভাবে কেটে গেল। পরশু থেকে আবার তার গতানুগতিক জীবন, 10টা 5টার অফিস, বাড়ির কাজ ইত্যাদি। যদিও ওই ছেলে 3টে আসায় এই জায়গার নির্জনতা কিছুটা আজ ভঙ্গ হয়েছে, তবুও গত 2 দিন এই রিসর্টে একলা বেশ লেগেছে তার। ছেলেগুলোর শব্দ এখন আর পাওয়া যাচ্ছে না। হয় তারা মদ খেয়ে বেহুঁশ অথবা খাওয়া সেরে বিশ্রাম নিচ্ছে। একসময় চিলের ডাক কানে এলো অর্পণের। দুপুরবেলায় চিলটা নদীর ওপর পাক খেতে খেতে ডাকাডাকি করে। অর্পণ ডাকটা শুনে পাশ ফিরে শুল জানলার দিকে। তার জানলা দিয়ে নদীর খানিকটা অংশ আর চণ্ডীদাসের কুঁড়েটা দেখা যায়। জানলার বাইরে তাকিয়ে নদীর মাথায় উড়ন্ত চিলটাকে দেখতে পেল সে। আর তারপর অর্পণের দৃষ্টি গেল চণ্ডীদাসের কুঁড়ে ঘরটার দিকে। সে দাওয়াতে নেই, কিন্তু এর পরেই হঠাৎ খুলে গেল কুঁড়ে ঘরের দরজাটা। বাইরে এসে দাঁড়ালো গতকালের সেই মেয়েটা। নির্জন দুপুরের আলোতে মেয়েটাকে ভালো করে দেখতে পেল অর্পণ। ব্লাউজহীন একটা দূরে শাড়ি জড়ানো আছে তার গায়ে। কৃষ্ণাঙ্গী যুবতী, শাড়ির আড়াল থেকে উঁকি দিচ্ছে তার যৌবন। মুখশ্রী বেশ সুন্দরী বলা চলে। কয়েক মুহূর্ত মাত্র অর্পণের কানে একটা অস্পষ্ট শব্দ ভেসে এল। সম্ভবত ছেলেগুলো যে ঘরে আছে সে ঘরের দরজা খুলল কেউ একজন। অর্পণের মনে হলো বারান্দার সেদিকে তাকিয়েই যুবতী এরপর দ্রুত আবার ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। চিলটা একসময় ডাকতে ডাকতে অর্পণের দৃষ্টিপথের আড়ালে চলে গেল। আবার পাশ ফিরে শুল অর্পণ। সে যখন বাইরে বেরোলো তখন ইছামতির বুকে সূর্য ডুবতে শুরু করেছে। অস্তাচলগামী সূর্যের আলো ছড়িয়ে পড়ছে ইছামতি আর কালিন্দির মোহনায় ভারত বাংলাদেশের নদীচরে। নতুন অতিথিরা বাইরে কেউ নেই, তাদের কোনো সাড়াও পাওয়া যাচ্ছে না। অর্পণ সূর্যাস্তের শোভা উপভোগ করতে লাগল। তাকে বাইরে বসে থাকতে দেখে কিছুক্ষণের মধ্যে চা নিয়ে হাজির হলো চণ্ডীদাস। নদীর দিকে তাকিয়ে অর্পণ বলল, তোমাদের এই জায়গাটা খুব সুন্দর। আমি সুযোগ পেলে আবার আসবো, বুঝলে? কি সুন্দর লাগছে নদীটা। রাতের আলোতে আজ আরো সুন্দর লাগবে নদীটা। আজ পূর্ণিমা, রাতে মোহনাতে বেড়াতে যাবেন? আপনি আমাদের মাংস খাওয়ালেন, পয়সা দিলেন, বেড়াবার জন্য কোনো পয়সা দিতে হবে না আপনাকে। ওই যে নৌকা তো রয়েছে। তা যাওয়া যেতে পারে, কিন্তু তুমি যে ওই লোকগুলোকে বললে অন্য নৌকো খুঁজতে। 3 দিন ধরে আপনাকে দেখছি, আপনি ভালো লোক বাবু,
সব কিছু সবাইকে দেখাবার জন্য নয়, রাতের খাওয়া শেষ হলি কালিন্দির নৌকা আপনাকে মোহনা থেকে ঘুরিয়ে আনবে। ঠিক আছে, তাই হবে খন। চণ্ডীদাস তারপর তার কুঁড়ের দিকে নিজের কাজে চলে গেল। একসময় নদীর বুকে সূর্য ডুবে গেল, অন্ধকার নামলো চারপাশে। এর কিছুক্ষণ পর তমাল, পিন্টু আর নন্দ বারান্দায় এসে দাঁড়াল। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলার পর পিন্টু বলল, ওগুলো আজ আর বাইরে দাঁড়িয়ে কাজ নেই, চলো তো, জিনিসটা যখন পাওয়াই গেল না, চলো বোতলগুলো বসি। হ্যাঁ হ্যাঁ, ওই বোতলটা নষ্ট করার কোনো মানেই হয় না। চল চল, নতুন বোতল খুলি। এরপর আবার ঘরে ঢুকে পড়ল তারা। অর্পণের ভালোই লাগলো ব্যাপারটাকে। নদীর ওপর চন্দ্রালোকের নিস্তব্ধ শোভা উপভোগ করতে পারবে সে। এরপর ধীরে ধীরে পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করল। অর্পণ চেয়ে রইল সেদিকে। তবে মাঝে মাঝে তার কানে বারান্দার অন্য প্রান্তের ঘরের মধ্যে থেকে অস্পষ্টভাবে ভেসে আসতে লাগলো ওই যুবকদের কথাবার্তা আর গ্লাস বোতলের টুংটাং শব্দ। বেড়ে চলল রাত। রাত 9টা নাগাদ খাবার নিয়ে হাজির হলো চণ্ডীদাস। আপনি খেয়ে নিন বাবু, আমি ততক্ষণে অন্য ঘরে খাবার দিয়ে তারপর আসছি। আপনি মোহনা দেখতে যাবেন? অর্পণ সম্মতি প্রকাশ করলো তার কথায়। চণ্ডীদাস চলে যাওয়ার পর খাওয়া শুরু করলো অর্পণ। খাওয়া শেষ হলে সে জ্যাকেট গায়ে দিয়ে টুপি পরে প্রস্তুত হলো নৌকা বিহারের জন্য। বাবু বাবু বাবু, প্রত্যাশা মতোই নির্দিষ্ট সময়ে চণ্ডীদাসের ডাক শোনা গেল বারান্দা থেকে। অর্পণ বাইরে বেরিয়ে এসে দেখল শুধু চণ্ডীদাসই নয়, বারান্দার নিচে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে কালিন্দী নামের মেয়েটা। চণ্ডীদাসের সঙ্গে অর্পণ বারান্দা ছেড়ে নিচে নামল। চণ্ডীদাস মেয়েটার উদ্দেশ্যে বলল, এই শোন, বাবুকে ভালো করে ঘুরিয়ে আনবি, কোনো অসুবিধা যেন না হয়। আচ্ছা। এই যুবতী কন্যার সঙ্গে একলা নৌকা বিহারে যেতে হবে ভেবে অর্পণ মৃদু অস্বস্তি বোধ করে চণ্ডীদাসকে বলল, তুমি তুমি সঙ্গে যাবে না? চণ্ডীদাস হেসে বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ওই আপনাকে ভালো করে ঘুরিয়ে আনবে, আমার যাবার দরকার নেই। তাছাড়া অন্য বাবুরা ঘরে আসেন, তারা আমাকে কোনো প্রয়োজনে ডাক দিতে পারেন। মেয়েটাও এবার হেসে বলল, আপনার কোনো ভয় নেই বাবু, আমার নৌকা সবাই চেনে, কেউ কিচ্ছু বলবে না। আমি আপনাকে মোহনায় ঘুরিয়ে আবার ঠিক এখানে পৌঁছে দেব। অর্পণ এরপর মেয়েটার পেছন পেছন এগোলো নদীর কিনারার দিকে, আর চণ্ডীদাস এগোলো তার ঘরের দিকে। অর্পণের আগে আগে হেঁটে চলেছে মেয়েটা। তার পায়ের মল থেকে মৃদু শব্দ হচ্ছে। তার উন্মুক্ত কাঁধ আর পিঠ বেয়ে যেন চাঁদের আলো চুঁইয়ে পড়ছে। নদীর পাড়ে এসে ঢাল বেয়ে নৌকার কাছে এসে দাঁড়ালো তারা। আপনি আগে উঠে পড়ুন, ভয় নেই, কালিন্দীর নৌকা ডুববে না গো। মৃদু মৃদু দুলছে নৌকাটা। ব্যালেন্স করে অর্পণ নৌকাটাতে উঠে পড়ে। মেয়েটা খোঁটা থেকে যখন রশিটা খুলছে, ঠিক তখনই কাছ থেকে একটা কণ্ঠস্বর কানে এলো। ও দাদা, বলছি আপনি একাই শুধু নৌকায় বেড়াবেন? হ্যাঁ, আমরা যাবো না? নৌকার ছইয়ের সামনে বসতে যাচ্ছিল অর্পণ। চমকে উঠে তাকিয়ে এসে দেখল কখন যেন বিড়ালের মতো নিঃশব্দে তার পেছন পেছন এসে দাঁড়িয়েছে সেই ছেলেটা, তমা। কালিন্দীও থমকে ফিরে তাকালো তার দিকে। তমাল এবার পেছন ফিরে হাত দিল। চলো 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 চলো, এই চল 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 চল, এই চল 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 চল। তার দুই সঙ্গীও এসে উপস্থিত হলো নৌকার কাছে। পূর্ণিমার আলোয় কালিন্দীর শরীরের দিকে তাকিয়ে তমালের নেশাতুর চোখ চিকচিক করে উঠল। কি গো, আমাকে নেবে না? এই, আমাদের নেবে না বলছে রে।
কিন্তু আমরা তো নামবো না। এই শোনো না, আমাকে কি দেখতে খারাপ? হ্যাঁ কি রে পিন্টু, আনন্দ বল না, আমাকে ভালো দেখতে না? গুরু, অন্ধকারে তো মুখ দেখা যায় না। চল মামুনি, চল চল মামুনি, চলো চলো। তারপর তারা মেয়েটার অনুমতির কোনো তোয়াক্কা না করে একে একে নৌকাতে উঠে বসল। কালিন্দী অবাক হয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল তাদের দিকে। তারপর হয়তো বুঝতে পারল ছেলেগুলো নৌকা থেকে নামবে না। কাছি খুলে সেও নৌকাতে উঠে বসল। তারপর দাঁড় টানতে শুরু করল। ধীরে ধীরে পাড় থেকে নদীর ভেতর দিকে সরে যেতে লাগলো নৌকা। তমাল অর্পণের উদ্দেশ্যে জড়ানো গলায় বলল, আপনি তো বেশ লোক মশাই। হ্যাঁ, রাতে একা একা ফুর্তি করতে বেরোলেন, অথচ আমাদের কথা মনেই পড়লো না। তার কথার ইঙ্গিতটা বুঝতে অসুবিধে হলো না অর্পণের। ওই তিন মূর্তি সবাই মদ্যপান করে আছে। নদীর জলের গন্ধ হারিয়ে মাঝে মাঝে মদের কটু গন্ধ এসে লাগছে অর্পণের নাকে। তবে অর্পণ তমালের কথাটা না শোনার ভান করল। এদের সঙ্গে কথা বলা ঠিক হবে না। সে মনঃসংযোগ করল প্রকৃতির ওপর। পূর্ণিমার চাঁদটা যেন একটা বিশাল সোনার থালা। নদীর বুকে সে প্রতিবিম্ব সৃষ্টি করছে। চাঁদের আলোতে দেখা যাচ্ছে দুপাশের ঘুমন্ত নিস্তব্ধ চরাচর। কালিন্দীর দাঁড় ছপাছপ শব্দ তুলছে জলে। একসময় নৌকা পৌঁছে গেল মোহনাতে। ইছামতি আর কালিন্দী মিলিত হয়েছে যেখানে, স্রোতের টানও আছে। যে জায়গা থেকে দুপাশে দু দেশের তটরেখার অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ফটফটে জ্যোৎস্নাতে। সেখানে পৌঁছে কালিন্দী নৌকার খোলে রাখা একটা ছোট্ট নোঙর নদীতে ফেলে দিল। মৃদু ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে গেল নৌকা। কালিন্দী অর্পণের দিকে তাকিয়ে বলল, বাবু, এখানে স্রোতের টান খুব। নোঙর না ফেললে নৌকো বাংলাদেশের পাড়ের দিকে নিয়ে যাবে। এখানে কিছুক্ষণ থাকুন, তারপর ফিরিয়ে নিয়ে যাব। সত্যি এর আগে এত সুন্দর দৃশ্য দেখার অভিজ্ঞতা কোনো দিন হয়নি অর্পণে। নদীর জলের মতোই চাঁদের আলো যেন ভেসে যাচ্ছে চারপাশে। হঠাৎ একটা কথা তার কানে এলো। এই মালটাকে কি দেখতে হয় রে? অর্পণ ফিরে তাকাল। ছেলেগুলো তাকিয়ে কালিন্দীর দিকে। কালিন্দী বসে আছে হাঁটু মুড়ে নৌকার কিনারে। নদীর বাতাসে তার শাড়ির আঁচলটা একটু সরে গেছে। গ্রাম্য রমণীর অন্তর্বাসহীন বস্ত্রের বিভাজিকা বেশ খানিকটা উন্মুক্ত হয়ে গেছে। তার ভাঁজ করা পায়ের হাঁটু পর্যন্ত উন্মুক্ত, যেন জ্যোৎস্না মেখে আছে তারা। এক ঝলক সেদিকে তাকিয়ে নিয়ে অর্পণ আবার অন্যদিকে মুখ ঘোরাতে যাচ্ছিল। ঠিক সেই সময় নন্দ বলে উঠল, এই, তোর নাম কি রে? কালিন্দী বাবু। তিন মূর্তি বসেছিল ছইয়ের কাছেই। তমাল এরপর কালিন্দীর উদ্দেশ্যে বলল, এই, আরে অত দূরে বসে আছিস কেন? আছে না, কথা বলবো। আয় আয় আয়। তার কথা শুনে মেয়েটা যেন একটু ইতস্তত করেই ছইয়ের কাছাকাছি সরে গিয়ে বসল। বলুন বাবু, কি বলবেন? এই, তুই তো বেশ সুন্দরী দেখতে। হ্যাঁ, আরে সেটা বলার জন্যই তো ডাকছিল। এই বলে সে মেয়েটার হাত স্পর্শ করতে চেষ্টা করল, না, কিন্তু মেয়েটা হাত সরিয়ে নিল। ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আমি ওসব কাজ করি না কো বাবু। আমরা এবার ফিরবো। হ্যাঁ, ফিরবো তো বটেই, তবে তার আগে আমাদের একটু আনন্দ দে। দেখ না, তো সুন্দর রাত। এ রাতে তুই আমাদের আনন্দ না দিলে চলে? কত টাকা লাগবে সোজাসুজি বল, দিয়ে দেবো। কালিন্দী এবার সে জায়গা ছেড়ে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই
তমাল তার হাতটা খপ করে চেপে ধরল। কি করছো বাবু? ছেড়ে দাও। শোন না আমার কথাটা শোন। অর্পণ এবার আর ব্যাপারটা বরদাস্ত না করতে পেরে বলল, কি হচ্ছেটা কি? ওকে ছাড়ুন, আমাদের ফিরতে হবে। এই, আপনি একদম চুপ করে বসুন। কি ভেবেছিলেন একলা নৌকায় মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবেন? ব্যাপারটা আমরা বুঝিনি ভেবেছেন? মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন। সবাইকে নিজেদের মতো ভাববেন না। মালটা দেখছি মাথা গরম দেখাচ্ছে। এই, বেশি তেজ দেখাবেন না। হ্যাঁ, আমার মাথা গরম হলে না জলে ঠেলে ফেলে দেবো। তারা তিন মূর্তি মদ্যপ অবস্থায় আছে। নেশার ঘোরে তারা অর্পণকে হয়তো সত্যিই ধাক্কা দিয়ে জলে ফেলে দিতে পারে। এ কথা ভেবে অর্পণ চুপ করে গেল। তার তখন ঠিক কি করা উচিত তা বুঝে উঠতে পারল না। কিভাবে সে এই গ্রাম্য যুবতীকে বাঁচাবে ওই লম্পট মদ্যপ যুবকদের হাত থেকে? মেয়েটার আর একটা হাত এবার অন্য আর একজন চেপে ধরল, তাকে ছইয়ের মধ্যে টেনে নিয়ে যাওয়ার জন্য। অসহায় ভাবে সেটা দেখল অর্পণ। কিন্তু এরপরই মেয়েটা হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলল, ও বাবু, আমাকে আর জোর করতে হবে না বাবু। এই জন্যই তো আপনাদেরকে এখানে নিয়ে আসা। আমি আসলে দেখতে চাইছিলাম আপনারা সত্যি আমাকে পেতে চান কিনা। এই বাবু তো আমায় কিছুই বললেন না। আমরা কিন্তু তোকে চিনতে ভুল করিনি। আমাদের খুশি করে দে। তোকে যা টাকা দেবো তাতে তুইও খুশি হয়ে যাবি রে। সেজন্যই তো এখানে আসা, বললুম না। অর্পণ এতক্ষণ ওই তিনজনের কুৎসিত আচরণে যতটা অবাক হয়ে গিয়েছিল, তার চেয়েও বেশি অবাক হয়ে গেল মেয়েটার আচরণে। সত্যি কি তবে কালিন্দী দেহ পসারিনি? অর্পণকে সে তার খদ্দের বানাবার জন্য এখানে এনেছিল। তিন যুবকের আর তর সইছে না। আয় আয় ভেতরে আয়, ওরা সহ্য হচ্ছে না। চল চল ভেতরে যাও, ভেতরে যাও। আমার হাতটা একটু ছাড়ো, আমি নোংরটা তুলে দিয়ে আসছি। এক জায়গায় অনেকক্ষণ থাকলে জল পুলিশের সন্দেহ হতে পারে। চলন্ত নৌকাতে বেশি আনন্দ পাবে তোমরা। তারা কালিন্দীর হাত ছেড়ে দিল। কালিন্দী নৌকার কিনারে উঠে গিয়ে নোঙরটা তুলে ফেলল। তিনজনকে ইশারা করল ছইয়ের মধ্যে ঢুকতে। সেই কাজই করল তমাল, নন্দ আর পিন্টু। কালিন্দীও খোলের ভেতর গিয়ে ঢুকল। ঠিক সেই সময় মোহনার কাছে কোনো চরের বুক থেকে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে একপাল শেয়াল ডেকে উঠল। ভেতরে ঢুকে কালিন্দী নিজের হাতেই ছইয়ের সামনের পর্দাটা টেনে দিল। স্রোতের টানে এগিয়ে চলল নৌকা। কিংকর্তব্য বিমূঢ়ভাবে ছইয়ের বাইরে বসে রইল অর্পণ। এমন ঘটনা যে ঘটবে তা সে ধারণা করতে পারেনি। ভেসে চলেছে নৌকা, সম্ভবত বাংলাদেশের পাড়ের দিকে। অর্পণ ভাবতে লাগলো যে আরো কোনো বড় বিপদের সম্মুখীন হবে না তো। ভয়ের ভাবও জেগে উঠতে শুরু করলো তার মনে। ছইয়ের ভেতর থেকে নানা ধরনের শব্দ ভেসে আসছে, অনেকটা উল্লাস ধ্বনির মতো। অর্পণ অনুমান করল মেয়েটার শরীর ছিঁড়ে খুঁড়ে খেতে শুরু করেছে মদ্য ফায়নার দল। নৌকা ক্রমশ এগিয়ে চলেছে ওপারের দিকে। সেসব শব্দ শুনতে শুনতে অর্পণের মনে হচ্ছিল যদি তার ক্ষমতা থাকতো তবে সে নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতরে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেত। হঠাৎ পর্দা ঢাকা ছইয়ের ভেতর থেকে প্রবল ধস্তাধস্তির শব্দ আসতে লাগলো। একটা গো গো কণ্ঠস্বর যেন মুহূর্তের জন্য ভেসে এলো।
সেই বিকৃত কণ্ঠস্বর নারী না পুরুষের তা ঠিক বুঝতে পারল না অর্পণ। তবে সে আরো আতঙ্কিত হয়ে উঠল। ছেলেগুলো মেয়েটাকে মেরে ফেলবে না তো? কিন্তু এরপরই সব আওয়াজ থেমে গেল। ছইয়ের ভেতরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আর এর কয়েক মুহূর্তের মধ্যেই পর্দা ঠেলে বাইরে বেরিয়ে এলো কালিন্দী। কিছুটা বিধ্বস্ত চেহারা তার। কালিন্দী, কালিন্দী, তুমি ঠিক আছো? পরনের কাপড় ঠিক করতে করতে সে বলল, আপনার কোনো ভয় নেই বাবু, আপনি ভালো মানুষ। আমার নৌকা আপনাকে ঠিক ফিরিয়ে নিয়ে যাবে। আমি এখনই ফিরে যেতে চাই। হ্যাঁ, ফিরে যাবেন তো। একটু সবুর করুন, এদিকের পাড়টা কাছে চলে এসেছে, ওখানে একটু নৌকা ভেড়াতে হবে যে। অর্পণ তাকিয়ে দেখল এপাশের পাড় সত্যিই খুব কাছে চলে এসেছে। জায়গাটা ঝোপ জঙ্গলপূর্ণ। চাঁদের আলোতে এক ঝাঁক প্রাণী ঘুরে বেড়াচ্ছে সেখানে। তাদের চোখগুলো বিন্দু বিন্দু আলোর মতো জ্বলছে। নৌকোটা তাদের দিকে এগোতে দেখে তারা কিন্তু পালালো না, বরং চাঁদের দিকে মুখ করে একসঙ্গে চারপাশ কাঁপিয়ে উল্লাসে ডেকে উঠল। তাদের ডাকে সাড়া দিয়ে নানান জায়গা থেকে ভেসে এলো একই রকম শব্দ। নৌকা এসে ভিড়ল পাড়ের কাদামাটিতে। সার বেঁধে সেখানে দাঁড়িয়ে আছে শেয়ালের দল। অনেকগুলো শেয়াল, অন্তত 20-25টা হবে। আর এর পর যে ঘটনা ঘটল সে দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না অর্পণ। ছইয়ের পর্দাটা সরিয়ে ফেলল কালিন্দী। তারপর অবলীলায় ছইয়ের ভেতর থেকে এক যুবকের দেহ তার ঠ্যাং ধরে বাইরে বের করে নৌকো থেকে ছুঁড়ে ফেলল মাটিতে। কি করছো কালিন্দী? সঙ্গে সঙ্গে একদল শেয়াল ঝাঁপিয়ে পড়ল দেহটার ওপর। এরপরও একই কাজ করল মেয়েটা। অন্য দুটো নিথর দেহ বাইরে এনে নৌকা থেকে ছুঁড়ে ফেলল। তারপর নিজেও নৌকা থেকে নেমে পড়ল। চাঁদনি রাতে শেয়ালের দল মেতে উঠেছে নরমাংসের মহোৎসবে। আতঙ্কে হীন হয়ে গেল বাকরুদ্ধ অর্পণের শরীর। কালিন্দী তার নৌকোটাকে এরপর ঠেলে দিল। অদ্ভুতভাবে স্রোতের বিপক্ষে ছুটতে লাগলো নৌকা। প্রায় সংজ্ঞাহীনের মতো কোন ক্রমে নৌকার পাটাতন ধরে বসে রইল অর্পণ। তার হুঁশ ফিরল চণ্ডীদাসের ডাকে। বাবু, বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? কিছু কিছু হয়নি তো? কিছু? সম্বিত ফিরে পেয়ে অর্পণ দেখল নৌকা থেকে তাকে নামাবার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে চণ্ডীদাস। কিছুটা ওপরে রিসর্টটা দেখা যাচ্ছে। নৌকাও পাড়ে ফিরে এসেছে। সে কি এতক্ষণ ঘুমিয়ে পড়ে কোনো দুঃস্বপ্ন দেখছিল? অর্পণ ঠিক বুঝে উঠতে পারল না ব্যাপারটা। কোন ক্রমে চণ্ডীদাসের হাত ধরে সে পাড়ে পা রাখল। দেখ বাবু, সাবধান সাবধান। বাবু, কালিন্দী কোথায়? অর্পণ একটু চুপ করে থেকে কোন ক্রমে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা বা দুঃস্বপ্নের কথাটা সংক্ষেপে বলল চণ্ডীদাসকে। আমি এমনই কিছু আশঙ্কা করেছিলাম,
আমি জানতাম না ওই বাবুরাও নৌকায় উঠবে। যখন জানলাম তখন দেরি হয়ে গেছে। খারাপ লোকেদের কালিন্দী ক্ষমা করে না। আপনি যা দেখেছেন, যা শুনেছেন, কাউকে বলবেন না। বাবুদের দেহ আর খুঁজে পাওয়া যাবে না, আপনার চিন্তা নেই। কিন্তু কাউকে জানালি আপনার বিপদ হতে পারে। ওই বাবুদের সম্পর্কে কেউ কিছু খোঁজ করলি বলবেন তারা এসেছিল ঠিকই, তারপর রাতের খাওয়া সেরে চলে গেছে। অর্পণ ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করল তার কথায়। লোকটা তাকে ভুল পরামর্শ দেয়নি। যে ঘটনা অর্পণ প্রত্যক্ষ করেছে তা সত্যি হয়ে থাকলে কথাটা সে কাউকে বললে সন্দেহবশত পুলিশ তাকে নিয়েই টানাটানি করতে পারে। কিন্তু কালিন্দী একা অমন 3 জন শক্তিশালী যুবকের প্রাণ নিল কিভাবে? চণ্ডীদাস নৌকাটার দিকে তাকিয়ে বলল, যেদিন ওকে জালে টেনে তুলে ঘরে আনি সেদিনই ওর নৌকাটাও হাজির হয় ওইখানে। তবে এবার আমি ওকে ফিরে যেতে বলবো, নইলে হয়তো কোনোদিন আবার বিপদ ঘটবে। কালিন্দীর রাগ কাল নাগিনীর মতো ভয়ঙ্কর। অর্পণের পর চণ্ডীদাসের পেছন পেছন ওপরে উঠে এলো। রিসর্টের চৌহদ্দিতে প্রবেশ করতেই তার চোখ গেল চণ্ডীদাসের কুঁড়ের দিকে। সেদিকে তাকিয়ে হতবাক হয়ে গেল সে। দাওয়াতে একটা লণ্ঠন জ্বলছে। সেই আলোতে অর্পণ দেখল চণ্ডীদাসের ঘরের দরজায় চিবুকে থুতনি রেখে বসে আছে কালিন্দী। সে আবার কিভাবে এখানে ফিরে এলো? তাকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ল অর্পণ। কালিন্দী তাদের দেখতে পেয়েই উঠে দাঁড়িয়ে ঘরের ভেতর ঢুকে গেল। অর্পণকে দাঁড় করিয়ে রেখেই চণ্ডীদাস দ্রুত ছুটল তার ঘরের দিকে। দাওয়ায় উঠে সে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। অর্পণ অবাক হয়ে চণ্ডীদাসের কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ঘটনার আকস্মিকতা থেকে মুক্ত হতে না পারলেও মনকে শক্ত করার চেষ্টা করতে লাগলো সে। কিছুক্ষণ পর চণ্ডীদাসের ঘরের দরজাটা খুলে গেল। সে বেরিয়ে এল। তার কাঁধে কালো পাথরের নারী মূর্তিটা। দাওয়া ছেড়ে নেমে সেটাকে বহন করে চণ্ডীদাস এগোলো নদীর পাড়ের দিকে। অর্পণ তাকে অনুসরণ করল। চণ্ডীদাস নেমে পড়ল নৌকা যেখানে আছে সেখানে। মূর্তিটাকে সে নৌকাতে বসিয়ে জলের দিকে ঠেলে দিল। ধীরে ধীরে নদীর বুকে এগোতে শুরু করলো নৌকা। তারপর হঠাৎই স্রোত বা অন্য কোনো কারণে নৌকাটা দ্রুত গতিতে ছুটতে শুরু করলো মোহনার দিকে। চন্দ্রালোকে সে দৃশ্যের দিকে চেয়ে রইল চণ্ডীদাস আর অর্পণ। মোহনায় পৌঁছে গেল নৌকা। বিন্দুর মতো লাগছে নৌকাটাকে। তারপর যেন অস্পষ্ট জলোচ্ছ্বাসের শব্দ ভেসে এলো সেদিক থেকে। বিন্দুটা হারিয়ে গেল। নদীর পাড় থেকে ওপরে উঠে এলো চণ্ডীদাস। অর্পণের সামনে দাঁড়িয়ে সে বলল, যেখান থেকে তাকে তুলে এনেছিলাম আজ সেখানেই সে হারিয়ে গেল। নৌকাটা ডুবে গেল বাবু। চলেন বাবু, এবার ঘরের দিকে চলেন। চাঁদের আলোতে অর্পণ স্পষ্ট দেখল চণ্ডীদাসের 2 চোখ ভিজে উঠেছে। চণ্ডীদাস অর্পণকে বলেছিল কালিন্দী তার মেয়ে হয়। ও মন রে, ও মন ভাষাইলি জীবন তোরি,
ঢেউরে তুই তফাত যারে কালিন্দির নৌকায় আমার যাবে যে দূরে। সানডে সাসপেন্সে শুনছিলেন কালিন্দির নৌকা, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠে শেখর, অর্পণের চরিত্রে গৌরব তপাদার, চণ্ডীদাস ও নরেশ সাক্ষ্য রায়, কালিন্দী অয়ন্তিকা, তমালের চরিত্রে ঋতব্রত মুখার্জি, পিন্টু আকাশ, নন্দ সুনয়ন, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন্ট দ্য ডটস, বেতার নাট্যরূপ, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব, কাহিনীর সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।